হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর প্রথমেই ছোট ছোট ভাই বোনেদের সকলকে স্বাগত। সামনেই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সমাগত হয়েছে। এই দ্বিতীয় পর্যায়ের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ধরে নিতে পারো। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। প্রথমেই আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি যে 160 টাকার 35% সমান কত। 160 টাকার 35% সমান কত। আজকে যে ভিডিওতে অঙ্কগুলি করাবো আমরা, সামনের বেশ কয়েকদিন রয়েছে এখানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হওয়ার জন্য স্কুলে। তো যে অঙ্কগুলি করানো হবে এগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিতে পারো তোমরা, এবং এগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা বেশ কয়েকটি ভিডিও নিয়ে আসবো যাতে করে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত সুবিধাজনক হয়। তো প্রথম অঙ্কটি দেখছে যে 160 টাকার 35% সমান কত। 160 টাকার 35% সমান কত বলেছে, তাই তো? তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, প্রথমে 160 টাকাটা আমরা প্রথমে লিখে নেব। তো 160 লিখে নিলাম ইন্টু 35%। কেন? কারণ এই যে টাকার বলেছে, তো টাকার জন্য আমরা কি করব, ইন্টু 35%। এর আছে না, এই যে টাকার সাথে তো এর আছে না, তাহলে 160 ইন্টু 35%। ওকে, তাহলে এখন কি করব, 160 ইন্টু 35% রয়েছে, তাহলে 160 ইন্টু 35/100, 35/100 এই হচ্ছে আমার অঙ্ক। এখন কাটাকুটি করতে হবে, 0 0 কেটে গেল। আর কীভাবে কাটতে পারি, 5-এর নাম তাই 5 দুগুণে 10, 5 7 35। আর কীভাবে কাটতে পারি, 2 8 16। হ্যাঁ, একদম তোমরা ঠিক ধরেছ। তাহলে অ্যান্সার হয়ে যাবে 7 8 56, কারণ এই যে 8, এই যে কি দেখতে পাচ্ছি, এই যে 8 আর এই যে 7, তাহলে 7 8 56 অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সারটি হয়ে গেল 56। 160 টাকার 35% মানে হচ্ছে 56 টাকা, অবশ্যই টাকা। অত্যন্ত ইজি একটি অঙ্ক। পরবর্তী অঙ্কটি চলে যাচ্ছি, লঘিষ্ঠ আকারে পরিণত করো। লঘিষ্ঠ মানে কি, ছোট করতে হবে আমাদেরকে। লঘিষ্ঠ মানে হচ্ছে আমাদেরকে ছোট করতে হবে। তো কিভাবে আমরা অঙ্কটা করতে পারি, প্রথমে আমরা অঙ্কটাকে টুকে নেব, অর্থাৎ লিখে নেব। প্রথমে কত দেখতে পাচ্ছি, 18, A4 B5, A4 B5 C2। নিচেই কত, নিচে দেখতে পাচ্ছি 21, A7 B2, তাহলে A7 আর B2। ওকে, তাহলে অঙ্কটা প্রথমে আমি টুকে নিয়েছি। লঘিষ্ঠ আকারে আমাদের পরিণত করতে হবে। লঘিষ্ঠ মানে কি, ছোট করতে হবে। তাহলে ছোট করতে হবে, তাহলে আমরা কত দিয়ে কাটাকুটি করব, প্রথমে সংখ্যাগুলোকে দেখে নেব। এই যে 18 আর 21 তে কাটবো আমরা, 3-এর নামতে কাটতে পারি, 3 6 18, 3 7 21, তাই না? 3 6 18, 3 7 21। আচ্ছা, এ উপরে কটা দেখতে পাচ্ছি, 4খানা এ দেখতে পাচ্ছি। এ নিচেই কটা দেখতে পাচ্ছি, 7খানা দেখতে পাচ্ছি। তাহলে পরিষ্কার কথা দেখাই যাচ্ছে যে এ উপরে 4টে, এ নিচেই 7টা, তার মানে এ বেশি কোথায় রয়েছে, নিচেতে রয়েছে। কতগুলো বেশি রয়েছে, 3টে বেশি রয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এ 3টে বেশি রয়েছে। আচ্ছা, বি উপরে 5টা, বি নিচেই 2টো। এই যে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার মানে বি 2খানা, B5 আছে, B5 মানে বি 5খানা। তাহলে বি কোথায় বেশি রয়েছে, উপরে বেশি রয়েছে। কটা বেশি রয়েছে, 3খানা। তাহলে B3 উপরে আমরা লিখে দেবো। আচ্ছা, উপরে সি স্কোয়ার রয়েছে, নিচেই কিন্তু কিছু নেই সি মূলক, তাহলে আমরা কিন্তু কাটাকুটি করতে পারবো না। মাঝখানে একটা দাগ রয়েছে, উপরে কি 6, তাহলে উপরে 6 B3 C2, B3 C2, আর নিচেই 7 A3। একদম ঠিক ধরেছ। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের লঘিষ্ঠ আকার। এটাই ছিল আমাদের লঘিষ্ঠ রূপ। অত্যন্ত সোজা অঙ্ক, তোমরা অবশ্যই করতে পারবে নিশ্চয়ই। তোমাদের সামনে পরীক্ষা চলে এসেছে, তোমরা অনেক প্র্যাকটিস করেছো। আমি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক দিচ্ছি যেগুলো পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী অঙ্ক দেখে নিয়ে যা কী রয়েছে। চলে এসেছে আমাদের কাছে পরবর্তী অঙ্ক। কি বলছে দেখে নেওয়ার চেষ্টা করব। পরবর্তী অঙ্কতে আমাদের কি বলছে, লোক সংখ্যা ও দিন সংখ্যা ড্যাশ সমানুপাতি। ভালো প্রশ্ন করেছে, লোক সংখ্যা এবং দিন সংখ্যা ড্যাশ সমানুপাতি। তার মানে আমাদেরকে এখানে লিখতে হবে সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি। সরল না ব্যস্ত, ব্যস্ত মানেই হচ্ছে বিপরীত। লোক সংখ্যা এবং দিন সংখ্যা, বন্ধুরা তোমরা জানো নিশ্চয় যে যদি কোনো একটা কাজ, ধরা যাক কোনো একটা কাজ বলতে ধরা যাক গ্রামে হোক শহরে হোক, কোথাও একটা পুকুর কাটতে হবে। তো পুকুর কাটতে গিয়ে দেখা গেল 10 জন লোক আমি লাগিয়েছি, তাহলে 10 জন লোক লাগানো হয়েছে। দিয়ে দেখা গেল সেই 10 জন লোকে
পুকুরটা কাটতে গিয়ে 30 দিন সময় নিচ্ছে। 10 জন লোকে কতদিন সময় নিচ্ছে? 30 দিন সময় নিচ্ছে। কিন্তু বলা হলো যে না, তাহলে 10 জন লোক লাগিও না, ওখানে 20 জন লোক লাগাও। অর্থাৎ লোক সংখ্যাটাকে আমি কী করলাম? 10 থেকে 20 করে দিলাম, বাড়িয়ে দিলাম। তাহলে লোক সংখ্যা যদি বাড়িয়ে দিই, 10 থেকে 20 দিন করে দিই, তাহলে কি দিন কি 30 দিনই লাগবে, নাকি তার থেকে কম দিন লাগবে, না বেশি দিন লাগবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, অবশ্যই দিনটা কম লাগবে। তার মানে যখন আমি লোক সংখ্যাকে বাড়িয়ে দেবো কোনো কাজ করাতে গিয়ে, দিন সংখ্যাটা কী হবে? কমে যাবে। আর লোক সংখ্যাটাকে যদি কমিয়ে দিই, তাহলে দিন সংখ্যাটা কী হবে? বেড়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা, ঠিকই ধরেছো। হ্যাঁ, তাহলে লোক সংখ্যা যখন বাড়ানো হবে তখন দিন সংখ্যা কমে যাচ্ছে, আর যখন লোক সংখ্যা কমানো হয় তখন দিন সংখ্যা কী হয়? বেড়ে যায়। তার মানে একটা কমলে আর একটা বেড়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের বিপরীত সম্পর্ক। তাহলে প্রথমের সম্পর্কটা আমরা কি দেব? বিপরীত সম্পর্ক। লোক সংখ্যা ও দিন সংখ্যা ড্যাশ সমানুপাতি, তাহলে আমরা লিখব ব্যস্ত বা বিপরীত, বয়জফলা দন্ত সহায়তয়। ওকে, ব্যস্ত বা বিপরীত সমানুপাতি। প্রথমের বিষয়টা বুঝতে পেরেছো নিশ্চয়ই। হ্যাঁ, পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। কি? যখন অনুরূপ কোণগুলোর পরিমাপ সমান হয় তখন সরলরেখা দুটো কি হয়? আচ্ছা, ভালো প্রশ্ন করেছে। যখন অনুরূপ কোণগুলোর পরিমাপ সমান হয়। আচ্ছা, অনুরূপ কোণ কাদের বলে আগে দেখে নিয়ে যাক। অনুরূপ কোণ কাদের বলে? বলছে যখন দুটো সরলরেখাকে, সমান্তরাল সরলরেখা কিন্তু এরা, আবারও বলছি এরা সমান্তরাল সরলরেখা, যখন দুটো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করে তখন কি হয়? অনুরূপ কোণ সৃষ্টি হয়। অনুরূপ কোণ কোনগুলোকে বলে? এই যেমন এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ, এই কোণটার সাথে এই কোণটা অনুরূপ। আবার যেমন এই কোণটার সাথে এই কোণটা হচ্ছে অনুরূপ। অর্থাৎ আমি কি বোঝাতে চাইছি? এটাই বোঝাতে চাইছি যে এই যে বিন্দুর উপরের কোণটা, এই যে উপরের কোণটা, এদিকেও বিন্দুর এই উপরের কোণটা, এই কোণটা হচ্ছে পরস্পরের অনুরূপ। আবার তেমনি বিন্দুর এই বাঁদিকের উপরের কোণটার সঙ্গে এই উপরের কোণটা অনুরূপ। অনুরূপ কোণগুলো সমান তখনই হয় যখন এই যে সমান্তরাল সরলরেখা এরা হয়, অর্থাৎ এই সরলরেখাগুলো কি হয়? সমান্তরাল হয়, তখনই অনুরূপ কোণ তৈরি হয়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আরও অনুরূপ কোণ আমরা পেতে পারি, যেমনটা এই নিচের সঙ্গে এই নিচেরটা অনুরূপ কোণ, তাই না? আবার যেমনটা এইখানের সঙ্গে এই নিচেরটার সঙ্গে এই নিচেরটা অনুরূপ কোণ। আর এই অনুরূপ কোণ তখনই সমান হয় যখন এই যে সরলরেখা দুটো আমরা দেখতে পাচ্ছি, এই যে সরলরেখা দুটো, এরা পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমাকে প্রশ্ন কি করেছে? যখন অনুরূপ কোণগুলোর পরিমাপ সমান হয় তখন সরলরেখা দুটো কি হয়? অবশ্যই সমান্তরাল হয়। সমান্তরাল হয়, যখন সমান হয় তখন কি হয়? সমান্তরাল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সমান্তরাল। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেওয়ার চেষ্টা করি। কি বলছে? এ কিউ প্লাস বি কিউ এর একটি উৎপাদক এ প্লাস বি। এ কিউ প্লাস বি কিউ এর একটি উৎপাদক নাকি এ প্লাস বি, তাহলে অপর একটি উৎপাদক কী হবে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কিন্তু তোমাদের অনেকেরই মনে হতে পারে যে কত শক্ত কোয়েশ্চেন, কিন্তু আসলে না, আসলে সোজা কোয়েশ্চেন। এ কিউ প্লাস বি কিউ এর একটি উৎপাদক নাকি বলছে এ প্লাস বি। প্রথমে আমি এই এ কিউ প্লাস বি কিউটাকে লিখে নিচ্ছি, এ কিউ প্লাস বি কিউ। আচ্ছা, তোমরা বলো তো এ কিউ প্লাস বি কিউ এর কী ফর্মুলা রয়েছে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো, এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, তারপরে কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ প্লাস বি কিউ এর কী ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে একটি উৎপাদক বলছে এ প্লাস বি, তাহলে একটি উৎপাদক যদি এ প্লাস বি হয়, অপর উৎপাদকটা কী হবে? অপর উৎপাদকটা এই যে এটাই হবে, এটাই অপর উৎপাদক, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি কিন্তু কিছুই করিনি, জাস্ট ফর্মুলা করে দিয়েছি, আর কিছু করিনি। এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, জাস্ট ফর্মুলা করেছি, আর কিছু করিনি। তাহলে একটি উৎপাদক তো বলেই দিয়েছে এ প্লাস বি, তাহলে একটি উৎপাদক এ প্লাস বি, তাহলে অপর উৎপাদকটা কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে, এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী কোয়েশ্চেনটা কী বলছে দেখি। দুটো ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত উল্লেখ করো। আচ্ছা, দুটো ত্রিভুজের সর্বসমতার একটি শর্ত উল্লেখ করো বলেছে, তাহলে এইটা তোমাদের বইয়েতে অবশ্যই তোমরা পেয়ে যাবে। দুটো ত্রিভুজের সর্বসমতা হওয়ার যে শর্তগুলো রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কোথায় পাবে? বইয়েতে পাবে। ঠিক আছে, তোমরা যদি বইয়েতে না পাও আমাকে কমেন্ট করবে, তাহলে আমি অবশ্যই পেজ নাম্বারটা বলে দেবো, তাহলে তোমরা অবশ্যই পেয়ে যাবে সেখানে।
পরবর্তী কোয়েশ্চেন দেখি কি বলছে। প্রদত্ত চিত্রে এক্সের মান কত? এক্সের মান কত মানে এই যে চিত্রটা পাশে দেওয়া আছে, এই যে চিত্রটা দেওয়া আছে, এখানে এক্সের ভ্যালু আমাকে বসাতে হবে। তো এক্সের ভ্যালু আমি কি করে বসাবো? আচ্ছা, এই যে এ আর এ বি দেখতে পাচ্ছি আমরা, এ বি দেখতে পাচ্ছি একটা সরলরেখা, সিডিও একটা সরলরেখা দেখতে পাচ্ছি, এ বি সরলরেখা, সিডি সরলরেখা, তাকে কে ছেদ করেছে? ই এফ, ধরে যায় এখানে ই এফ আছে, ই এফ ছেদ করেছে। ওকে, তাহলে এইবার আমাকে প্রশ্ন করেছে এক্সের মান। দেখো একটু ভালো করে যদি খেয়াল করো, যদিও প্রশ্নে বলা নেই যে এ বি আর সিডি সমান্তরাল কিনা, তাহলে আমাদের কিন্তু সমান্তরাল ধরে নিতে হবে। যদিও বলা নেই কিন্তু আমাদের ধরে নিতে হবে যে এ বি আর সিডি সমান্তরাল। ঠিক আছে, তাহলে যদি এ বি সি ডি সমান্তরাল হয়, একটু আগেই এই অঙ্কটাতে দেখাচ্ছিলাম ওই যে শূন্যস্থান পূরণ মানে অপশানমূলক যে কোয়েশ্চেনটা সঠিক উত্তর নির্বাচন করো, ওখানে দেখাচ্ছিলাম যে যখন দুটো সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করে, যেমন এইটাই ছেদ করেছে এ বি আর সিডিকে ই এফ ছেদ করেছে, তখন তাদের অনুরূপ কোণগুলো কী হয়? সমান হয়, আমরা বলেছিলাম না? তাহলে এই যে 68 ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা, 68 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, তাহলে 68 ডিগ্রি অনুরূপ কোণ কোনটা? হ্যাঁ ঠিক ধরেছো, এইটা হচ্ছে অনুরূপ কোণ 68 ডিগ্রি। তার মানে এটাও 68 ডিগ্রি হবে, তাই না? এটাও কী হয়ে যাবে? এটাও 68 ডিগ্রি হবে, এটাও 68 ডিগ্রি হবে, কারণ এটা তো অনুরূপ কোণ, তাই না? সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণ তৈরি হয়, এটাও 68 ডিগ্রি, তাই না? এখন একটু যদি ভালো করে লক্ষ্য করা যায়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটাই দেখতে পাচ্ছি যে এ বি হচ্ছে একটা সরলরেখা, তাই না? এ বি যদি একটা সরলরেখা হয়, তাহলে এ বি সরলরেখার এইটুকানি হচ্ছে 60 ডিগ্রি, আর আমরা জানি যে এইখান থেকে এতটা একটা সরলরেখার কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাই না? একটা সরলরেখার কোণ কত হচ্ছে? 180 ডিগ্রি, তার মধ্যে এইটুকানি 68 ডিগ্রি, তাহলে বাকিটা কত? কীভাবে বার করব? হ্যাঁ ঠিকই ধরেছো, 180 থেকে আমাকে 68 মাইনাস করতে হবে, 180 থেকে 68 মাইনাস করব। কেন করব? আমি আবারও বলছি, এ বি একটা সরলরেখা, আর সরলরেখার একটা কোণ কত হয়? 180 ডিগ্রি হয়, তার মধ্যে শুধুমাত্র এইটুকানি 68 ডিগ্রি, তাহলে বাকিটা কত? অবশ্যই 180 থেকে 68 মাইনাস করব, তাহলে কত দাঁড়াচ্ছে একটু দেখে নিই। 8 আর 2 10, 6 আর 1 7, 1 8, তাহলে 112 ডিগ্রি দাঁড়াচ্ছে। তাহলে এক্সের মান হয়ে যাবে 112 ডিগ্রি। এক্সের মান কত হবে? 112 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। একদম ইজি, একদম সোজা কোয়েশ্চেন ছিল, তাই না? ওকে বন্ধুরা, তো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব কি রয়েছে, দেখে নিই। ওহো, খুব ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে দেখছি। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই করতে পারবে, তবু একবার দেখে নাও, অ্যান্সারটা মিলিয়ে নাও। প্রথম কোয়েশ্চেন কি? 40 টাকার 15% কত হবে? 40 টাকার 15%, আচ্ছা টাকার রয়েছে তাই তো, টাকার, বাহ ভালো প্রশ্ন করেছে, টাকার, তাহলে গুণ চিহ্ন হবে, তাহলে 40 লিখবো, ইন্টু চিহ্ন দেবো, 15% মানে 15/100, আমরা প্রত্যেকেই জানি পার্সেন্টেজ মানে তলায় 100, তাহলে 0 0 কেটে যাবে, আর কি হবে? 5-এর নামটায় কাটাকুটি যাচ্ছে, 5 2 10, 5 3 15, 2 দিয়ে গেলে 2 2 4, তাহলে সঠিক অ্যান্সার 3 2 6, তাহলে 6 টাকা অ্যান্সার হয়ে যাবে, 6 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। একদম ইজি, এরম টাইপের অঙ্ক একটু আগেই করানো হলো, সেই টাইপেরই অঙ্ক দেওয়া হয়ে গেছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নিই। এ কিউ মাইনাস বি কিউ এর একটি উৎপাদক নাকি এ মাইনাস বি? এ কিউ মাইনাস, এই টাইপেরই অঙ্ক কিন্তু আগেও ছিল। দেখছো বন্ধুরা কীরকম রিপিট হচ্ছে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পরীক্ষা এই টাইপেরই অঙ্ক কোয়েশ্চেন বারবার আসে। সামনে তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে সামনের মাসে, তো তোমাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এ কিউ মাইনাস বি কিউ এর একটি উৎপাদক নাকি এ মাইনাস বি? তাহলে প্রথমে আমি এক কাজ করি, এ কিউ মাইনাস বি কিউটা লিখে নিই, এ কিউ মাইনাস বি কিউ, বাহ, এবং এটার ফর্মুলা আমি করে দেবো। হ্যাঁ তোমাদের সকলেরই জানা আছে নিশ্চয়ই ফর্মুলাটা, হ্যাঁ ঠিকই ধরেছ। কি না, প্রথমে হচ্ছে এ মাইনাস বি, আর তারপরে কি লিখব? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথমে মাইনাস হলে কি, প্রথমে যদি মাইনাস হয় তাহলে এখানে হয়ে যাবে প্লাস প্লাস। তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর যে ফর্মুলা, সেই এ কিউ মাইনাস বি কিউ এর কী ফর্মুলা না, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন একটি উৎপাদক কত বলে দিয়েছে? এ মাইনাস বি, তার মানে একটা উৎপাদক যদি এ মাইনাস বি হয়, অপর উৎপাদক কী হবে? এইটাই হবে, এটাই হবে, একটু আগে বোঝালাম তাই না? হ্যাঁ 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 ঠিকই ধরেছো তোমরা, তো এটাই হবে। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।
পরবর্তী অঙ্কটা দেখে নিই কী বলছে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান লেখো। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান লিখতে বলছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আচ্ছা প্রথমে আমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকার চেষ্টা করছি। আচ্ছা, এই যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল মোটামুটি। এখন সমকোণী সমদ্বিবাহু যদিও একটু ছোট বড় হয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাদের বলা হয়? যাদের এই বাহু দুটোর মাপ সমান হয়। কোন বাহু দুটোর মাপ সমান হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই বাহুটার আর এই বাহুটার মাপ কিন্তু সমান হবে, মানে আমি যে টিক চিহ্ন করে রেখে দিয়েছি এই টিক চিহ্ন দুটো বাহুর মাপ কিন্তু সমান হবে, তাহলে সমদ্বিবাহু হয়ে যাবে। আর সমকোণী কাদের বলা হয়? যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, যদি একটা কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। ওকে, আচ্ছা তাহলে সমকোণী সমদ্বিবাহু বলেছে। আচ্ছা, সমকোণী হওয়ার জন্য 90 ডিগ্রি বাধ্যতামূলক, একটা কোণ তো 90 ডিগ্রি হবে, তাই না? সমকোণী বলেছে তাহলে 90 ডিগ্রি তো একটা হবেই। এবং সমদ্বিবাহু বলেছে, সমদ্বিবাহু বললে তাহলে দুটো কোণের, বাকি দুটো কোণের মান কিন্তু সমান সমান হবে। সমদ্বিবাহু বললে কি হয়? বাকি দুটো কোণের মান কিন্তু সমান সমান হয়। যদিও এর পিছনে একটা লজিক রয়েছে, একটা ডিটেলস লজিক রয়েছে, ব্যাখ্যা রয়েছে, আমি পরের একটি অঙ্কতে অবশ্যই বুঝিয়ে দেবো যে কেন সমান সমান হয়। তবু সাধারণভাবে আমি বলতে পারি উপরিভাবে যে যদি দুটো বাহুর মাপ সমান হয় তাহলে দুটো কোণের মানও সমান হবে। দুটো বাহুর মাপ যদি সমান হয় দুটো কোণের মানও সমান হবে। এখন প্রশ্ন হলো যে বাকিগুলো তাহলে হবে কত করে? অর্থাৎ বাকি যে দুটো কোণ রয়েছে এই কোণটা আর এই কোণটার মাপ কত করে হবে? আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তাই না? তাহলে একটা ত্রিভুজের যদি তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মধ্যে তো একটা 90 ডিগ্রি পেয়েই গেছি, তাই না? তাহলে একটা যদি 90 ডিগ্রি পেয়ে যায় তাহলে বাকি দুটো মিলে 90 ডিগ্রি হবে, হ্যাঁ কি না? হ্যাঁ, একদম ঠিক, তাই তো? হ্যাঁ, তাহলে বাকি দুজনা মিলে 90 ডিগ্রি হবে, তবে তিনটে কোণের যোগফল 180 হবে, তাই না? কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো রকমের ত্রিভুজের তিনটে কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বাকি দুখানা কোণের যোগফল কিন্তু 90 ডিগ্রি হবে। কিন্তু এটুকুনিও জানি আবার যে বাকি দুটো কোণের মাপও কিন্তু সমান সমান হবে। তার মানে 90 ডিগ্রিটাকে দুটো ভাগে ভাগ করলে 45, তাই না? সমান সমান। এখন যদি দেখতে পাই যে 90 ডিগ্রি একটা কোণের মাপ, বাকি দুটো কোণ 45 করে, তবে তো 180 ডিগ্রি হয়ে যাবে, তাই না? এবং সমান সমানও হলো, মেনটেনিং হলো সব কিছু কন্ডিশান। তাহলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হবে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। সঠিক অ্যান্সার এটাই হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। চলো পরবর্তী অঙ্ক কী আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছে দেখছি। শরবতে সিরাপ ও জলের অনুপাত 1:2। কত অংশ সিরাপ আছে? বাহ, ভালো প্রশ্ন করেছে। শরবতে সিরাপ ও জলের অনুপাত হচ্ছে 1:2। শরবত আছে, আচ্ছা এক গ্লাস শরবত আছে, সেই শরবতে সিরাপ ও জলের অনুপাত কত? 1:2। তাহলে সিরাপটাকে আমি এস লিখছি আর জলটাকে আমি ওয়াটার লিখছি। ওকে, তাহলে এস মানে সিরাপ আর জল মানে হচ্ছে ওয়াটার। সিরাপ ও জল কত? 1:2। তাহলে 1:2 আমি লিখে দিলাম, 1:2 লিখে দিয়েছি। এইবার প্রশ্ন করছে কত অংশ সিরাপ আছে। ওরে বাপরে বাপ, দেখেই মনে হচ্ছে কোশ্চেনটা যেন কত শক্ত, কিন্তু না বন্ধুরা, আসলে খুবই সোজা। চলো ট্রিকটা শিখিয়ে দিই। কি না, কাকে চেয়েছে? কত অংশ সিরাপ আছে, অর্থাৎ সিরাপকে চাইছে। তাহলে সিরাপ কত? সিরাপ অ্যাকচুয়ালি হচ্ছে 1, তাই না? তাহলে সিরাপ তো অ্যাকচুয়ালি 1, সিরাপ তো দেখতে পাচ্ছি 1। তাহলে প্রথমে আমি 1টাকে লিখে দেবো, নিচে দাগ দেবো, এবং কি করব, যে ইস্টুগুলো রয়েছে অর্থাৎ এই যে 1 আর 2 যে ইস্টুগুলো রয়েছে এই ইস্টু দুটোকে যোগ করে দেবো। তার মানে 2 আর 1 হয়ে যাবে কত? 3। 2 আর 1 হয়ে যাবে 3। তাহলে আমাকে প্রশ্ন করেছিল যে কত অংশ সিরাপ আছে, সঠিক অ্যান্সার যাবে 1/3। কী করলাম বন্ধুরা? কিচ্ছু করিনি, সিরাপ জানতে চেয়েছিল, তাহলে সিরাপটা তো 1 দেখতে পাচ্ছি 1, তাহলে উপরে 1 লিখে দেবো, আর নিচেই দুটো ইস্টুর যোগফল 2 আর 1 3। হ্যাঁ, এখানে কিন্তু জলটাও জানতে চাইতে পারতো। জলটা তাহলে কী করে বার করতাম? জলটা অ্যাকচুয়ালি কত? 2, তাহলে উপরে 2 লিখতাম আর নিচেই কী করতাম? দুটো ইস্টু যে রয়েছে 1:2 সেই দুটোকে যোগ করে দিতাম, তাহলে 3 এরকমভাবে লিখে দিতাম। তাহলে ওয়াটার হয়ে যাবে 2/3 আর সিরাপ হয়ে যাবে 1/3। দুটো রকমই কোশ্চেন কিন্তু করতে পারে, একদম ইজি, তাই না? পরে কোশ্চেন কি বলছে দেখি। XYZ এর গসাগু কত? বাহ, XYZ এর গসাগু কত? আচ্ছা, XYZ এর গসাগু কত?
এক্স ওয়াই জেড তিনটি আলাদা রকমের জিনিস, তাই না? কেউ একে অপরের সঙ্গে মিলছে না, এক্সের সঙ্গে ওয়াই মিলছে না, ওয়াইয়ের সঙ্গে জেডও মিলছে না। কেউ যখন মেলে না তখন আমরা কীভাবে করি? তখন যখন কেউ মেলে না তখন তাদের গসাগু সবসময় এক হয়। হ্যাঁ, ঠিকই ধরেছ তোমরা। তাহলে এক্স ওয়াই জেডের গসাগু হয়ে যাবে এক, কারণ এক্সের সঙ্গে ওয়াইও মিলছে না, ওয়াইয়ের সঙ্গে জেডও মিলছে না, আবার এক্সের সঙ্গে জেডও মিলছে না, কেউ কারোর সাথে মিলছে না, তাহলে গসাগু এক হয়ে যাবে অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কী বলেছে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে। আচ্ছা, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। আমি প্রথমে দুটো সরলরেখা টেনে নেবো। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা ধরা যাক। এটা দুটো সরলরেখা যাদের নাম হচ্ছে একটার এ বি আর একটা হচ্ছে সি ডি। তাহলে দুটো সরলরেখা পরস্পরকে কী করেছে? ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? এই পয়েন্টে। কোথায় ছেদ করেছে? এই যে এই পয়েন্টে ছেদ করেছে, এই পয়েন্টে ছেদ করেছে। এখন প্রশ্ন করছে ছেদ করেছে, তাহলে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাদের বলা হয়? এই বিপরীত দিকের কোণগুলোকে। এর সঙ্গে এ হচ্ছে বিপ্রতীপ কোণ, বিপরীত দিকের কোণ। তেমনি এর সঙ্গে এ হচ্ছে বিপ্রতীপ কোণ, তাই না? তাহলে বিপ্রতীপ কোণের মান পরস্পর ড্যাশ বলেছে। বিপ্রতীপ কোণের মান সবসময় মনে রাখবে যে যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে যে বিপ্রতীপ কোণ তৈরি হয় তারা পরস্পর সমান হয়। সমান হয় মানে কথার কথা বলছি যে যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে, এটা যদি 130 ডিগ্রি হয় এটাও 130 ডিগ্রিই হবে। বিপ্রতীপ কোণের মান পরস্পর সমান হয়, এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এটা একদম মনের মধ্যে সারা জীবনের জন্য গেঁথে নাও, মাথায় গেঁথে নাও। ওকে, তাহলে যদি দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তাহলে বিপ্রতীপ কোণের মান পরস্পর অ্যান্সার হয়ে যাবে সমান, এটাই অ্যান্সার। চলো পরের অঙ্ক দেখে নেওয়া যাক কী রয়েছে ইম্পর্টেন্ট। বিশাল বড় একটা অঙ্ক দিয়েছে দেখছি, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে দেখি? হরিশ 6 দিনে একটি কাজে 3/17 অংশ করতে পারে। 6 দিনে করে কত? 3/17 অংশ। 6 দিনে করে 3/17 অংশ কমপ্লিট করে। সম্পূর্ণ কাজটা করতে তার কতদিন সময় লাগবে? ওরে বাপরে বাপ, তো বিরাট ইম্পর্টেন্ট অঙ্ক দেখছি। দেখে মনে হচ্ছে কত শক্ত, কিন্তু দেখো বন্ধুরা কীভাবে ইজিলি আমরা করতে পারি। 6 দিনে একটি কাজের 3/17 অংশ করে। 6 দিনে করে 3/17 অংশ। আমি এখানে লিখে নিচ্ছি, 6 দিনে করে 3/17। 6 দিনে করে 3/17 অংশ। এটা আমার অঙ্ক বলে দিয়েছে। সম্পূর্ণ কাজটা করতে তার কতদিন সময় লাগবে? আচ্ছা, এই ধরনের অঙ্ক যখনই তোমরা দেখতে পাবে, আমি একদম ইজি ট্রিক বলে দিচ্ছি, কারণ এগুলো 1 নম্বরের অঙ্ক, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে, তাহলেই তুমি নাম্বার মানে সবগুলো কভার করতে পারবে অঙ্কগুলোকে, এবং নাম্বারও প্রপারলি পাবে। ঠিক আছে, তো কীভাবে কমপ্লিট করবে? এই যে সম্পূর্ণ কাজ বলেছে, এই যে সম্পূর্ণ কাজ, এই নিচেই যেটা লেখা রয়েছে না, এই যে নিচেটাই মনে রাখবে সম্পূর্ণ কাজ। এই যে নিচে কত লেখা আছে? 17। এইটাই হচ্ছে সম্পূর্ণ কাজ। তাহলে দাদা এটা কি? এটা হচ্ছে এমনটা জিনিস যে 3 অংশ, এই যে 3 অংশ লেখা আছে না, এই 3 অংশ করতে গিয়ে 6 দিন লাগায় টাইম। অর্থাৎ কি বলতে চাইছে? 6 দিনে করে 3/17 অংশ। আমি কি বললাম? আমি এটাই বললাম যে এই নিচেরটা হচ্ছে আমাদের টোটাল কাজ, মানে সম্পূর্ণ কাজ। তার মধ্যে 3 ভাগ, মাত্র 3 ভাগ করতে গিয়ে 6 দিন টাইম লাগাচ্ছে। তাহলে 3 ভাগ করতে গিয়ে কদিন টাইম লাগাচ্ছে? 6 দিন টাইম লাগাচ্ছে। 3 ভাগ করতে গিয়ে 6 দিন টাইম লাগাচ্ছে। এখন যদি 3 ভাগ করতে গিয়ে 6 দিন টাইম লাগায়, তাহলে 1 ভাগ করতে গিয়ে নিশ্চয়ই 2 দিন টাইম লাগাবে। কমন সেন্স। 3 ভাগে যদি 6 দিন টাইম লাগায় তাহলে 1 ভাগ করতে গিয়ে 2 দিন টাইম লাগাবে। কিন্তু আমি কি বললাম? এই নিচেরটা হচ্ছে টোটাল অংশ, নিচেরটা হচ্ছে টোটাল কাজ, আমাকে সম্পূর্ণ কাজ বার করতে হবে। সম্পূর্ণ মানে কি? 17 অংশ। তাহলে 17 অংশ করতে গিয়ে নিশ্চয়ই বেশি দিন টাইম লাগাবে। 17 × 2 তার মানে 34 দিন টাইম লাগাবে। তাহলে আমি কিভাবে করলাম? 3/17 অংশ করতে গিয়ে 6 দিন টাইম লাগায়। আমি কি বললাম? নিচেরটা হচ্ছে টোটাল অংশ বা সম্পূর্ণ অংশ, তাহলে 17টা হচ্ছে টোটাল অংশ, তার মধ্যে 3 ভাগ মাত্র করতে গিয়ে 6 দিন টাইম লাগাচ্ছে। এই যে লিখেছি যে 3 ভাগ করতে গিয়ে কদিন টাইম লাগায়? 3 ভাগ করতে গিয়ে 6 দিন টাইম লাগায়। তার অর্থাৎ 3 ভাগ করতে গিয়ে যদি 6 দিন টাইম লাগায়, 1 ভাগ করতে গিয়ে 2 দিন টাইম লাগাবে, কম দিন টাইম লাগাবে। এবং 17 হচ্ছে টোটাল অংশ, তাহলে 17 ভাগ করতে গিয়ে আমাকে 17 × 2 অর্থাৎ 34 দিন টাইম লাগাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার 34 দিন। 34 দিন সঠিক অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী অঙ্কটা দেখে নেওয়া যাক। পরবর্তী অঙ্কটা এত ইম্পর্টেন্ট অঙ্ক, দেখেই মনে হয় যে কত শক্ত রে বাবা, কিন্তু কিভাবে করব দেখা যাক কীভাবে করতে পারি। আমাকে প্রশ্ন করেছে এর পাওয়ার 2m, এর পাওয়ার হচ্ছে 2m।
এর পাওয়ার 3m, এর পাওয়ার 3m, আর একটা বলছে এর পাওয়ারে 4m, এর পাওয়ারে হচ্ছে 4m, এবং এদের লসাগু আর গসাগুর গুণফল বার করতে হবে। অর্থাৎ আমাদেরকে এদেরকে লসাগু বার করতে হবে এবং এদেরকে গসাগু বার করতে হবে, দিয়ে তাদের গুণফল কত বার করতে হবে। 1 নম্বরের অঙ্ক। দেখে মনে হচ্ছে খুবই শক্ত, কিন্তু অত্যন্ত সোজা। দেখো বন্ধুরা কেমনভাবে আমি কমপ্লিট করছি। এর পাওয়ার 2m, এর পাওয়ার 3m, আর এর পাওয়ার 4m, লসাগু আর গসাগু কিভাবে নির্ণয় করতে হয়? শর্টকাট ট্রিক হচ্ছে, যেটা সবথেকে ছোট সবার মধ্যে আছে সেটাই হচ্ছে গসাগু। যেটা সবথেকে ছোট সবার মধ্যে আছে সেটা গসাগু, আর যেটা সবথেকে বড় সেটাই হচ্ছে লসাগু। সবথেকে বড়টা হচ্ছে লসাগু আর সবথেকে ছোটটা হচ্ছে গসাগু। অর্থাৎ এখানে প্রথম অঙ্কটায় আমি যেটা দেখতে পাচ্ছি যে এর পাওয়ার 2m, এর পাওয়ার 2m প্রথমটাই দেখতে পাচ্ছি। তার মানে এর পাওয়ার 2m, এটা এর পাওয়ার 2m, এটা এর পাওয়ার 3m, এটা এর পাওয়ার 4m। তার মানে এটাতে 2m, এটাতে 2m, এটাতে 3m, এটাতে 4m। আমি কি বললাম? যেটা সবথেকে ছোট সেটাই হচ্ছে আমাদের গসাগু। তার মানে আমাদের গসাগু কত দাঁড়াবে? এর পাওয়ার 2m, এটা গসাগু দাঁড়াবে। কেন? তার কারণ এখানে 2m আছে, এখানে 3m আছে, এখানে 4m, মানে 2m তো সবার মাঝেই আছে, সবাতেই তো রয়েছে। এই যে প্রথমটাতে 2m রয়েছে, পরেরটাতে 3m রয়েছে, এবারে 4m রয়েছে, তাহলে 2m তো সবার কাছেই রয়েছে না? তাহলে এর পাওয়ার 2mটাই হবে সবথেকে ছোট, তাহলে এটাই হয়ে যাবে আমাদের গসাগু। আর লসাগু কি বললাম? যেটা সবথেকে বড়, যেটা সবথেকে বড় সেটা হচ্ছে লসাগু। তাহলে এখানে বড় কোনটা? এর পাওয়ার 4m, এটাই হচ্ছে আমাদের লসাগু। এটা হচ্ছে লসাগু। ইংলিশে বলতে গেলে এলসিএম। লসাগু মানে হচ্ছে এলসিএম, আর গসাগু মানে এইচসিএফ, তাই না? এই হয়ে গেল। এইবার আমাদেরকে বলেছে লসাগু আর গসাগু তো নির্বাচন হয়ে গেল, এদের মধ্যে গুণফল বের করতে বলেছে। অর্থাৎ আমাদের গুণফল করতে হবে কাদের কাদের মধ্যে? এর পাওয়ার 2m ইন্টু এর পাওয়ার 4m, এদের মধ্যে আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করব, কীভাবে গুণ করব? দেখে না, সূচকের নিয়ম এগুলোকে বলা হয় সূচকের অঙ্ক। ক্লাস 9-এ এর ডিটেলস ব্যাখ্যা রয়েছে সূচকের অঙ্কের। দেখে নাও কীভাবে আমি কমপ্লিট করছি। আমি কি দেখতে পাচ্ছি? এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি। এক তো পায়ের দিকে দেখতে পাচ্ছি এ, আর পাওয়ার বা মাথায় দেখতে পাচ্ছি 2m। এইটাই দেখতে পাচ্ছি পায়ের দিকে এ, আর মাথায় দেখতে পাচ্ছি 4m। মাথায় বা পাওয়ার, আমি সুবিধার্থে মাথা বলছি আর পা বলছি। তার মানে একটা কমন ব্যাপার যে এই প্রথমটারও পায়ের এ, এরও পায়ে এ। যখন এরকম কন্ডিশন হয় তখন এই পাগুলোকে একবারই লিখতে হয়, একই রকমের হলে দেখতে। যদি একই রকমের পাগুলো হয় না, পাগুলোকে একবার লিখতে হয়। এবং যদি এদের মাঝখানে গুণ চিহ্ন থাকে, গুণ, তাহলে এই পাওয়ারগুলোকে যোগ করতে হয়। কী করতে হয়? পাওয়ারগুলোকে যোগ করতে হয়। কেন? কারণ গুণ করলে আমরা জানি বাড়ে, আর তেমনি পাওয়ারগুলোকে যোগ করে দেবো, তাহলে বেড়ে যাবে। কিন্তু বাই চান্স যদি ভাগ চিহ্ন থাকতো, তাহলে ভাগ করলে কমে আমরা জানি, তাহলে পাওয়ারগুলোকে তখন মাইনাস করতাম। এটাই সূচকের নিয়মাবলী, এটাই সূচকের অঙ্ক। ক্লাস 9-এ খুব সুন্দর করে ডিটেলসে দেওয়া আছে ব্যাখ্যা। তাহলে আমি কি বললাম? যে পাগুলো যদি একই রকমের হয়, যেমন এখানে এ এ দুটোতেই দেখতে পাচ্ছি, তাহলে একবার লিখব, এবং মাঝে যদি গুণ চিহ্ন থাকে তাহলে মাথাগুলোকে কী করব? যোগ করে দেবো। অর্থাৎ 2m + 4m আমি করে দেবো। কী করে দেবো? 2m + 4m, এটা মাথাতে থাকবে আমার, তাই না? তাহলে অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে? এ দাঁড়াচ্ছে। মাথায় 2m + 4m, তাহলে 6টা m অ্যান্সার। তাহলে এর পাওয়ার 6m আমাদের হয়ে যাবে গুণফল। এর পাওয়ার 6m, এর পাওয়ার 6m। তো আশা করি বন্ধুরা ব্যাপারটা বুঝেই নিয়েছো। যদি এখনও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করবে, তাহলে আমি অবশ্যই আবার একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের পর্যন্ত এখানেই বন্ধুরা। ওকে, বাই বাই।